তুমি কি সারা জীবন ওই জানালার দিকে তাকিয়েই পার করে দেবে? আমার ভালো লাগছে না, আপনি একটু দূরে গিয়ে বসবেন। আমার নিজের ঘর, নিজের বিছানা, আমি দূরে কেন বসবো? তাহলে আমি বারান্দায় গিয়ে বসছি। তানিশা দ্রুত বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার আগেই আয়ান ওর হাতটা আলতো করে ধরলো। তানিশা ভয়ে রীতিমতো কেঁপে উঠল, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। আয়ান সাথে সাথে হাত ছেড়ে দিয়ে একটু পিছিয়ে বসলো। আরে বাবা, আমি তো তোমাকে ধরতে আসিনি। তুমি অকারণে এত ভয় পাচ্ছ কেন? আমি শুধু বলছিলাম রাত অনেক হয়েছে, এবার তোমার ঘুমানো উচিত। আমার ঘুম আসছে না, আপনি ঘুমিয়ে পড়ুন। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেললো। তানিশা ঘরের এক কোণে রাখা সোফাটায় গিয়ে গুটিসুটি মেরে বসলো। ওর চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। আয়ান নিজের বালিশটা নিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল, কিন্তু তার চোখ তানিশার দিকেই স্থির রইল। সকালের আলো ফোটার সাথে সাথে বাড়ির নিচে হইচই শুরু হয়ে গেল। ও সালমা, বৌমাকে কি আজকে সারাদিন ঘরে আটকে রাখবি নাকি? সকাল 10টা বাজে। মা, ওদের কাল অনেক ধকল গেছে, একটু ঘুমাক না। আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? দাদি হাতের লাঠি ঠুকতে ঠুকতে ড্রয়িং রুমে এসে বসলেন। ড্রয়িং রুমে তখন ফাহিম আর নদী চা খাচ্ছিল। দাদি, তুমি এত চিল্লাচ্ছ কেন? ভাই আর ভাবি মাত্র তো বিয়ে করলো, ওদের একটু প্রাইভেসি দাও। একদম ঠিক কথা। আমাদের বিয়ের পর তো তুমি সকাল 8টায় দরজা ধাক্কা দিতে শুরু করতে। আনের বেলায় এত ছাড় কেন? তুই থাম তো ফাইম, তুই তো ঘর জামাই হওয়ার ধান্দায় থাকিস সারাদিন। আমার নাতির বউকে আমি কখন ডাকবো সেটা তোর কাছে শিখতে হবে? দাদির কথা শুনে ফাহিম মুখ গোমড়া করলো। নদী হো হো করে হেসে উঠল। পাশ থেকে রাহাত আর সুমাইয়া খবরের কাগজ আর চায়ের কাপ হাতে নিয়ে ঘরে ঢুকলো। সকাল সকাল তোরা আবার দাদির সাথে লাগতে শুরু করছিস? ফাহিম, তুই তো নদীর পাল্লায় পড়ে দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস। আহা, ছাড়ো তো ওদের। মিতু, এই মিতু, চা দিয়ে যা এদিকে। আস্তে আছে বড় ভাবি যান। কাজের মেয়ে মিতু ট্রে হাতে দ্রুত পায়ে ঘরে ঢুকলো। এমন সময় সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো আয়ান আর তানিশা। তানিশার পরনে একটা হালকা নীল শাড়ি, ওর চোখ দুটো সামান্য ফোলা। আয়ান বেশ হাসি খুশি মুখে সবার সামনে এসে দাঁড়ালো। এই তো আমার ছেলে আর বৌমা চলে এসেছে। তানিশা মা, রাতে ভালো ঘুম হয়েছে তো? তানিশা মাথা নিচু করে শুধু একটু নাড়ল। আয়ান তানিশার অস্বস্তি বুঝতে পেরে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল। বাবা, তোমার ছেলের ঘুম কি আর ভালো হয়? সারা রাত তো মশার সাথে যুদ্ধ করলাম। তোমাদের এই বাসায় কি মশা মারার ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছ? মিথ্যা কথা বলিস না আয়ান, কালই তো তোর ঘরে নতুন মেশিন লাগিয়ে দিয়েছি। তুই বরং বৌমাকে নিয়ে টেবিলে আয়, নাস্তা তৈরি। সবাই মিলে ডাইনিং টেবিলে বসলো। বিশাল বড় টেবিল, পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। তানিশার কাছে এই পরিবেশটা একদম নতুন। ওর নিজের বাড়িতে মানুষ বলতে শুধু বাবা মা। এত মানুষের হইচই ওর কাছে একটু অন্যরকম লাগলেও কেউ তাকে জোর করে কোনো প্রশ্ন করছে না দেখে সে মনে মনে একটু শান্তি পেল। তানিশা আপু, তুমি কি জানো আয়ান ভাইয়া ছোটবেলায় বিছানায় হিসু করতো? সুমাইয়ার ছোট বোন শম্পা হঠাৎ করে কথাটা বলার সময় সবাই একযোগে হেসে উঠল। তানিশার ঠোঁটের কোণেও খুব সামান্য একটা হাসির রেখা ফুটে উঠল, যেটা আয়ানের চোখ এড়ালো না। শম্পা, তুই কিন্তু বেশি পাকনা হয়ে যাচ্ছিস। তোর দুলাভাইকে বলে তোর পকেট মানি বন্ধ করে দেব এবার। আমার শালিকাকে তুই ধমক দিবি না, বলে দিলাম। ও একদম সত্যি কথাই বলছে। নাস্তার পর্ব শেষ হতে না হতেই কলিং বেল বেজে উঠল। করিম দরজা খুলে দিতেই ভেতরে ঢুকলেন তানিশার বাবা সফিক আর মা রিনা। তাদের সাথে তানিশার বেস্ট ফ্রেন্ড রূপা আর রূপার হবু স্বামী সাজিদও এসেছে। তানিশা তার বাবা মাকে দেখে দ্রুত এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। কেমন আছিস মা? ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি রে মা। বেআই সাহেব কেমন আছেন? আরে আসুন আসুন, আপনাদেরই কথা ভাবছিলাম। রূপা তানিশার হাত ধরে টান দিয়ে একপাশে নিয়ে গেল। রূপার চোখে মুখে দুষ্টুমির হাসি। কি রে দোস্ত, রাতে ঘুমোসনি নাকি? চোখ তো দেখি লাল হয়ে আছে। চুপ কর রূপা, উল্টাপাল্টা কথা বলবি না। রূপা, তুমি কিন্তু ওকে জ্বালাচ্ছ। তানিশা, তুমি ওকে পাত্তা দিও না। আয়ান ভাই কই?
আয়ান তখন দূর থেকে ড্রয়িং রুমে বসে থাকা ডক্টর হাসানের সাথে কথা বলছিল। ডক্টর হাসান ওদের ফ্যামিলি ডাক্তার এবং একজন সাইকিয়াট্রিস্ট। আয়ান তাকে ইশারায় তানিশার অবস্থা বোঝাচ্ছিল। আয়ান, ওকে সময় দিতে হবে। ট্রমাটা খুব গভীর। তুমি যে ধৈর্যটা দেখেছো এটাই ওর সবচেয়ে বড় ওষুধ। পরিবারের সবাই এই স্বাভাবিক আচরণ ওকে খুব দ্রুত সুস্থ করে তুলবে। আমি জানি আঙ্কেল, আমি ওকে কোনোভাবেই জোর করতে চাই না। ও নিজের মতো করে সব কিছুর সাথে মানিয়ে নিক। আমি শুধু ওর পাশে ঢাল হয়ে থাকতে চাই। আয়ানের কথা শেষ হতে না হতেই নিলয় আর রিয়া এসে হাজির হলো। নিলয় আয়ানের অফিসে একসাথে কাজ করে। কি রে দোস্ত, নতুন বউ রেখে আঙ্কেলের সাথে কি এত সিরিয়াস আলোচনা করছিস? সত্যি আয়ান ভাই, আপনার বউ কিন্তু দারুণ সুন্দর, একদম পরীর মতো। তা তো হবেই, আমার পছন্দ বলে কথা। তোরা বস, আমি আসছি। আয়ান ধীর পায়ে তানিশার দিকে এগিয়ে গেল। তানিশা তখন রূপার সাথে কথা বলছিল। আয়ানকে আসতে দেখে তানিশা একটু আড়ষ্ট হয়ে গেল। রূপা, তোমার বান্ধবীকে কি একটু ধার নিতে পারি? ওর বাবা মায়ের সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ও তো এখন আপনারই। তানিশা রূপার দিকে একটা রাগী লুক দিল। আয়ান তানিশার পাশে দাঁড়িয়ে খুব নিচু স্বরে কথা বলল। তুমি কি একটু আমার সাথে আসবে? তোমার যদি অস্বস্তি হয় তাহলে যেতে হবে না। না ঠিক আছে, চলেন। তানিশা আর আয়ান শফিক আর রিনার সামনে গিয়ে বসলো। রিনার চোখে পানি। তিনি মেয়ের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন মেয়েটা সত্যিই ভালো আছে কিনা। বাবা, আয়ান আমার মেয়েটাকে দেখে রেখো, ও খুব কষ্ট পেয়েছে জীবনে। মা, আপনি একদম চিন্তা করবেন না। তানিশা এখন শুধু আপনার মেয়ে না, ও এই বাড়িরও মেয়ে। ওকে ভালো রাখার দায়িত্ব এখন আমাদের সবার। আয়ানের কথাগুলো তানিশার কানে খুব অদ্ভুত একটা প্রশান্তি বয়ে আনলো। সে আর চোখে আয়ানের দিকে তাকালো। মানুষটার চোখে কোনো চাওয়া নেই, শুধু এক অদ্ভুত নির্ভরতা আছে। তানিশা জানে না এই নির্ভরতা সে নিতে পারবে কিনা, তবে এই প্রথমবার আয়ানকে তার এতটা ভয়ঙ্কর মনে হলো না। তাহলে আমরা এখন আসি বেআই সাহেব, মেয়েটা আপনাদের কাছেই রেখে গেলাম। আরে শফিক সাহেব, এভাবে বলছেন কেন? তানিশা তো আমার নিজের মেয়ের মতোই। আপনারা একদম নিশ্চিন্তে বাড়ি যান। তানিশা মা, নিজের খেয়াল রাখিস, সময় মতো খাবি, আর শাশুড়ি মায়ের কাজে একটু সাহায্য করিস। তানিশা মায়ের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। তার চোখ দুটো ছলছল করছে। আয়ান এক পা এগিয়ে এসে তানিশার মাথায় আলতো করে হাত রাখে। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার মেয়েকে রান্নার ধারে কাছেও ঘেঁষতে দেব না। ও শুধু খাবে আর ঘুমাবে। পাগল ছেলে, বউ কি শুধু বসে বসে খাওয়ার জন্য? কাজ তো শিখতে হবে। আমাদের ছেলের কথায় কান দেবেন না ভাবি, ও তো বউ পেয়ে আল্লাতে আতখানা। আপনারা সাবধানে যাবেন। দোস্ত, আমি কাল আবার আসবো, তুই একদম মন খারাপ করবি না। আর আয়ন ভাই, আমার বান্ধবীর কিন্তু অনেক রাগ, একটু সাবধানে সামলাবেন। রূপা, তুমি এবার চলো। আয়ান ভাইকে আর জ্ঞান দিতে হবে না, ভাইয়া নিজেই সব বোঝে। রূপা আর সাজিদ হাসতে হাসতে বিদায় নেয়। ডক্টর হাসানও তার ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ান। আয়ান, আমি তাহলে আসি। কাল সকালে একবার চেম্বারে আসিস, তোর সাথে কিছু জরুরি কথা আছে। তানিশা মা, ভালো থেকো। ঠিক আছে আঙ্কেল, আমি কাল সকালে যাব। করিম ভাই, আঙ্কেলকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসুন। জি ছোট ভাইজান, আমি গাড়ি বের করতেছি। মেহমানরা সবাই চলে যাওয়ার পর বাড়িটা হঠাৎ একটু শান্ত হয়ে যায়। তানিশা সোফায় চুপচাপ বসে থাকে, তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। দাদি লাঠি ঠুকতে ঠুকতে তানিশার পাশে এসে বসেন। ও বৌমা, এভাবে মুখ গোমরা করে বসে আছো কেন? এই বাড়িটা এখন তোমার। ওই শয়তানগুলোর কথা আর ভাববে না, আমরা সবাই আছি তো। দাদির কথা শুনে তানিশা চমকে ওঠে। তার অতীতের সেই কালো রাতটার কথা মনে পড়ে যায়। আয়ান দ্রুত দাদির কথার মাঝখানে ঢুকে পড়ে। দাদি, তুমি শুরু করলে আবার? তানিশা এমনিতেই অনেক ক্লান্ত, ওকে একটু বিশ্রাম নিতে দাও। আমি কি খারাপ কিছু বললাম নাকি? মেয়েটাকে তো আমি সাহস দিচ্ছি, তুই মাঝখান থেকে এত বকছিস কেন? দাদি, তুমি একটু থামবে? ভাইয়া ঠিকই বলেছে, ভাবিকে এখন একটু একা থাকতে দাও। নদীর কথা আজ একদম খাঁটি সোনার মতো দাদি।
আপনি বরং আমার ঘরে গিয়ে একটু ঘুমান। তুই আবার কথা বলিস ফাহিম? তোর শ্বশুর বাড়িতে এত কিসের কাজ রে? সারাদিন তোর বউয়ের আঁচল ধরে ঘুরিস। দাদি, আপনি কি আমাকে অপমান করছেন? আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ফাহিমের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। তানিশাও না হেসে পারে না। পরিবেশটা আবার স্বাভাবিক হয়ে আসে। ফাহিম, তুই আর দাদির সাথে পারবি না। তুই বরং আমার সাথে চল, একটু বাইরে ঘুরে আসি। সুমাইয়া, তুমি তানিশাকে ওর ঘরে নিয়ে যাও। ঠিক আছে, এইদিকে চলো আমার সাথে। তানিশা সুমাইয়ার সাথে দোতলায় তার ঘরে চলে যায়। আয়ান আর তার বাবা ড্রয়িং রুমে বসে থাকে। আয়ানের মুখটা একটু গম্ভীর। কি ভাবছিস আয়ান? ডক্টর হাসান কিছু বলেছে? বাবা, তানিশা এখনো অনেক ঘোরের মধ্যে আছে। ও আমাকে ভয় পায়। আমি কাছে গেলেই ও গুটিয়ে যায়। এটা তো স্বাভাবিক রে বাবা। মেয়েটা যে ড্রামার ভিতর দিয়ে গেছে, সেখান থেকে ফিরে আসা এত সহজ নয়। তুই ধৈর্য হারাস না। আমি ধৈর্য হারাবো না বাবা। আমি ওকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলব। কিন্তু ওই আনিস আর ওর সাঙ্গপাঙ্গদের আমি ছাড়বো না। উকিলের সাথে আমার কথা হয়েছে, আনিসের জামিন বাতিল হয়েছে। ওকে শাস্তি পেতেই হবে। তুই এসব নিয়ে তানিশার সামনে কোনো কথা বলবি না। আয়ান মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক সেই সময় নিলয় আর রিয়া ঘরে ঢোকে। তারা এখনো যায়নি, বাগানে বসে গল্প করছিল। আঙ্কেল, আমরাও তাহলে এবার উঠি, অনেক বেলা হয়ে গেল। আয়ান ভাই, তানিশাকে বলে দেবেন আমরা আবার আসব। মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। তোরা এত তাড়াতাড়ি চলে যাবি? খেয়ে দিয়ে গেলেই তো পারতি। না রে দোস্ত, আজ না, কাল অফিসে দেখা হবে। নিলয় আর রিয়া বিদায় নেওয়ার পর আয়ান ধীর পায়ে দোতলায় নিজের ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের দরজা সামান্য খোলা। আয়ান উকি দিয়ে দেখে তানিশা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। শম্পা আর সুমাইয়া বিছানায় বসে কাপড় গুছাচ্ছে। তানিশা আপু, তোমার শাড়িগুলো অনেক সুন্দর। এই লাল শাড়িটা তো দারুণ। শম্পা, তুই কিন্তু আপুর জিনিসে হাত দিবি না। তানিশা, তুমি এগুলো পরে গুছিয়ে নিও, এখন একটু শুয়ে বিশ্রাম নাও। ভাবি, আমার একটু খারাপ লাগছে না। আপনারা এগুলো রেখে দিন, আমি পরে গুছিয়ে নেব। আয়ান দরজায় নক করে ভেতরে ঢোকে। সুমাইয়া আর শম্পা আয়ানকে দেখে মুচকি হাসে। দেবর সাহেব চলে এসেছেন। চল শম্পা, আমরা যাই। আয়ান ভাইয়া, আপুকে কিন্তু একদম জ্বালাবে না, বলে দিলাম। তুই বেশি বুঝিস শম্পা, যা এখান থেকে। সুমাইয়া আর শম্পা চলে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আয়ান দরজাটা ভেজিয়ে দিয়ে বিছানার এক কোণে বসে। তানিশা এখনো জানালার বাইরে তাকিয়ে আছে। তুমি কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ার প্ল্যান করছো? না, আমি শুধু বাইরেটা দেখছিলাম। আপনাদের বাগানটা খুব সুন্দর। বাগানের সব গাছ আমার মায়ের লাগানো। তুমি চাইলে কাল সকালে তোমাকে পুরো বাগান ঘুরিয়ে দেখাবো। আচ্ছা। তানিশার উত্তরে কোনো আবেগ নেই, শুধুই একটা যান্ত্রিক সম্মতি। আয়ান বুঝতে পারে তানিশা এখনো স্বাভাবিক হতে পারছে না। তানিশা, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না তো, আপনাকে কেন ভয় পাবো? কারণ আমি একজন পুরুষ, আর তোমার অতীতের অভিজ্ঞতায় পুরুষ মানেই তো ভয়ঙ্কর কিছু। তানিশা চমকে আয়ানের দিকে তাকায়। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে আশা করেনি আয়ান এত সরাসরি কথাটা বলবে। আপনি কেন এসব কথা বলছেন? কারণ আমি চাই তুমি আমার সাথে সহজ হও। আমি তোমার অতীত সম্পর্কে সব জানি। আমি জানি আনিস তোমার সাথে কি করেছিল। আমি জানি তুমি রাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠো। তাহলে কেন আমাকে বিয়ে করলেন? দয়া দেখানোর জন্য? দয়া? তানিশা, আমি আয়ান রহমান। আমি কাউকে দয়া করি না। আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। তানিশা থমকে যায়। এই একটা কথা সে গত কয়েক মাসে কারো কাছ থেকে শোনেনি। সবাই তাকে শুধু সান্ত্বনা দিয়েছে, দয়া দেখিয়েছে, কিন্তু ভালোবাসা? আপনি মিথ্যা বলছেন। আমার মতো একটা মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। কেন পারে না? তুমি কি কোনো অপরাধ করেছো? অপরাধ তো করেছে ওই জানোয়ারটা। তুমি তো শিকার হয়েছো। একটা মানুষের শরীর
অপবিত্র হতে পারে, কিন্তু তার মন তো পবিত্র থাকে। আমি তোমার সেই পবিত্র মনটাকে ভালোবাসি। তানিশার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে তাড়াতাড়ি হাত দিয়ে পানিটা মুছে ফেলে। আয়ান উঠে দাঁড়িয়ে তানিশার দিকে এগিয়ে যায়। তানিশা ভয়ে দুপা পিছিয়ে যায়। ভয় পেও না তানিশা, আমি তোমাকে ছোবো না। আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই। তুমি যতদিন না নিজে থেকে আমার কাছে আসছো, আমি তোমার গায়ে একটা আঙুলও ছোঁয়াবো না। এটা আমার ওয়াদা। আপনি এত ভালো কেন? আমি একদম ভালো না, আমি ভীষণ বজ্জাত একটা ছেলে। তুমি কয়েকদিন থাকলেই বুঝতে পারবে। এখন যাও, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, লাঞ্চের সময় হয়ে গেছে। তানিশা বাথরুমের দিকে চলে যায়। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ে। সে জানে পথটা অনেক কঠিন, কিন্তু সে হার মানবে না। দুপুরে খাওয়ার সময় ডাইনিং টেবিলে আবার সবার মেলা বসে। তানিশা মা, তুমি তো কিছুই খাচ্ছ না। এই নাও, এই মাছের টুকরোটা নাও। ও ঝালমা, বৌমাকে এত জোর করছিস কেন? ওর যেটা ইচ্ছে খাবে। দাদি, আপনি আজকে সারাদিন আমার শাশুড়িকে শুধু বকছেন, ব্যাপার কি? তুই চুপ করবি ফাহিম? খাওয়ার সময় এত কথা বলিস কেন? নদীর ধমক না খেলে ফাহিমের ভাত হজম হয় না। তোমরা সবাই মিলে ফাহিম ভাইকে এত পচাও কেন? উনি তো কিছুই বলেন না। ফাহিম ভাইয়া হচ্ছে এই বাড়ির বিনোদন মন্ত্রী। সবার হাসাহাসি আর খুনসুটিতে খাবার টেবিল মেতে ওঠে। মিতু বারবার খাবার এনে টেবিলে রাখছে। ছোট ভাইজান, আপনার লাইগা কি আরেকটু গোশত দিমু? না মিতু, আমার পেট ভরে গেছে। তুই বরং তোর ছোট ভাবিকে দে, ও তো মুরগির মতো খুঁটে খুঁটে খাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। ঠিক আছে মা, তুমি হাত ধুয়ে নাও। আয়ান আজ বিকেলে তানিশাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। সারাদিন ঘরে থাকলে ওর ভালো লাগবে না। ঠিক আছে বাবা, আমি ওকে নিয়ে বিকেলে বের হব। বিকেল বেলা আয়ান তানিশাকে নিয়ে লং ড্রাইভে বের হয়। গাড়ি চালাচ্ছে করিম। আয়ান আর তানিশা পেছনের সিটে বসা। তানিশা জানালার বাইরে তাকিয়ে আছে। কারিম ভাই, গাড়িটা লেকের দিকে নিয়ে চলুন, ওখানে হাওয়াটা খুব ভালো। জি ছোট ভাইজান। তানিশা, তোমার কি আইসক্রিম পছন্দ? পছন্দ। কোন ফ্লেভার? ভ্যানিলা। ধুর, ভ্যানিলা তো বোরিং মানুষেরা খায়। চকলেট বা স্ট্রবেরি খাবে। জীবনে একটু কালার থাকা দরকার। তানিশা আয়ানের দিকে তাকিয়ে একটু হাসে, খুব হালকা একটা হাসি, কিন্তু আয়ানের কাছে সেটা কোটি টাকার মতো মনে হয়। আচ্ছা, আপনি যা খাওয়াবেন আমি তাই খাবো। এই তো লাইনে এসেছো। বউদের সবসময় স্বামীদের কথা শুনতে হয়। আপনি কিন্তু বেশি সুযোগ নিচ্ছেন। সুযোগ তো নেবই, আমি তোমার লিগ্যাল হাজবেন্ড, আমার কিছু তো অধিকার আছেই। আয়ান কথাটা মজা করে বললেও তানিশার বুকের ভেতরটা হঠাৎ ছ্যাদ করে ওঠে। সে আবার গুটিয়ে যায়। আয়ান বুঝতে পারে সে ভুল কথা বলে ফেলেছে। আই অ্যাম সরি তানিশা, আমি আসলে মজা করছিলাম। তুমি প্লিজ কিছু মনে করো না। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। লেকের পারে গাড়ি থামে। আয়ান আর তানিশা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারপাশের পরিবেশটা খুব শান্ত। তানিশা, তুমি কি জানো আমি তোমাকে প্রথম কবে দেখেছিলাম? না তো, কবে? আজ থেকে 3 বছর আগে একটা আর্ট এক্সিবিশনে। তুমি একটা ছবি দেখছিলে আর আমি তোমাকে দেখছিলাম। মিথ্যা কথা, আমি কোনোদিন কোনো আর্ট এক্সিবিশনে যাইনি। আরে ধুর, তুমি তো একদম রোমান্টিক না। আমি একটু সিনেমার মতো ডায়লগ দিচ্ছিলাম আর তুমি সব নষ্ট করে দিলে। তানিশা এবার শব্দ করে হেসে ওঠে। আয়ান মুগ্ধ হয়ে তানিশার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। আপনি সত্যিই খুব পাগল। পাগল তো বটেই, নইলে কি আর তোমার মতো একটা বোরিং মেয়েকে বিয়ে করি? আমি বোরিং? তা নয়তো কি, সারাদিন মুখ গোমরা করে থাকো, হাসতে জানো না, রোমান্স বোঝো না। আমি রোমান্স বুঝি না সেটা আপনাকে কে বলল? প্রমাণ দাও দেখি তুমি কতটা রোমান্টিক। তানিশা হঠাৎ থমকে দাঁড়ায়। সে আয়ানের চোখের দিকে তাকায়। তার চোখের সেই ভয়টা এখন আর নেই। সেখানে অন্য কিছু একটা খেলা করছে। প্রমাণ দিব? কিন্তু আপনি তো ভয় পেয়ে যাবেন। আয়ান রহমান কাউকে ভয় পায় না।
তানিশা ধীরে ধীরে আয়ানের দিকে এগিয়ে যায়। আয়ানের বুকের ধুকপুকানি বেড়ে যায়। তানিশা আয়ানের একদম কাছে গিয়ে দাঁড়ায়। আপনি বলেছেন আপনি আমাকে ছোবেন না, কিন্তু আমি তো আপনাকে ছুতে পারি, তাই না? হ্যাঁ, মানে অবশ্যই পারো। তানিশা তার ডান হাতটা তুলে আয়ানের গালের উপর রাখে। আয়ান চোখ বন্ধ করে ফেলে। তানিশার হাতের স্পর্শটা খুব শীতল, কিন্তু আয়ানের কাছে সেটা আগুনের মতো মনে হয়। আপনি খুব ভালো একজন মানুষ আয়ান, আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি আপনার এই ভালোবাসার দাম আমি দেব। আয়ান চোখ মেলে তানিশার দিকে তাকায়। তানিশার চোখে পানি, কিন্তু ঠোঁটে এক অনবদ্য হাসি। আয়ান তানিশার হাতের উপর নিজের হাতটা রাখে। আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি তানিশা, তুমি শুধু আমার পাশে থেকো। সন্ধ্যাটা গাঢ় হয়। লেকের পাড়ে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। তাদের মাঝে আর কোনো ভয় বা দূরত্ব নেই, আছে শুধু এক অদ্ভুত নির্ভরতার ভালোবাসার শুরু। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে আয়ানের মুখের উপর পড়েছে। আয়ান চোখ পিটপিট করে তাকিয়ে দেখে পাশের জায়গাটা খালি। তানিশা বিছানায় নেই। আয়ান ধর্মর করে উঠে বসে। বাথরুমের দরজাও খোলা। আয়ান দ্রুত পায়ে নিচে নেমে আসে। রান্নাঘর থেকে হাসির শব্দ ভেসে আসছে। আরে তানিশা, তুমি এসব কি করছো? মা দেখলে তো আমাকে আস্ত রাখবে না। নতুন বউকে দিয়ে কেউ কাজ করায়? ভাবি, আমি তো শুধু চা বানাচ্ছি, এতে এত চিন্তার কি আছে? আমি তো সারা জীবন বসেই থাকবো না, তাই না? কি ব্যাপার সুমাইয়া, তানিশাকে রান্নাঘরে কে ঢুকতে দিয়েছে? মা, আমি তো অনেক বারণ করলাম। আপনার ছোট বৌমা তো কারো কথাই শুনছে না। নিজের হাতে নাকি সবার জন্য আর চা বানাবে। মা, আপনারা আমাকে এত দূরে দূরে রাখছেন কেন? আমি কি এবারের কেউ না? একটু চা বানালে কি আমার হাত ক্ষয়ে যাবে? আচ্ছা মা, বানা, কিন্তু আগুনের কাছে বেশি যাবি না। আর শোন, আয়ন কি উঠেছে? আমি উঠেছি মা, কিন্তু সকাল সকাল আমার বউকে হাইজ্যাক করে রান্নাঘরে কে নিয়ে গেল? আয়ান রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা ট্রাউজার আর খালি গা। তানিশা ঘাড় ঘুরিয়ে আয়ানকে দেখেই লজ্জায় চোখ নামিয়ে নেয়। কিরে মিতু, তুই আমার বউকে দিয়ে কাজ করাচ্ছিস? তোর তো সাহস কম না? দেব সাহেব, আপনার বউকে আপনি সামলান, আমাদের কোনো দোষ নেই। তানিশা, তুমি চা নিয়ে টেবিলে এসো। সালমা আর সুমাইয়া হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মিতুও চুপচাপ সরে পড়ে। আয়ান ধীর পায়ে তানিশার পিছনে এসে দাঁড়ায়। চা কি শুধু আমার জন্যই বানাচ্ছ, নাকি পুরো পাড়ার লোকদের জন্য? সবার জন্য বানাচ্ছি। আপনি খালি গায়ে এখানে কেন এসেছেন? কেউ দেখলে কি ভাববে? আমি আমার নিজের বাড়িতে আছি, নিজের বউয়ের কাছে দাঁড়িয়ে আছি। লোকে কি ভাববে তা দিয়ে আমার কি দরকার? আপনি একটু সরবেন, আমাকে চা ছাকতে হবে। না সরলে কি করবে? গায়ে গরম চা ঢেলে দেবে? আপনি কিন্তু একদম বাচ্চাদের মতো করছেন। যান, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি চা নিয়ে আসছি। একটা শর্তে যেতে পারি। কি শর্ত? আমার সকালের গুড মর্নিং কিস কোথায়? তানিশা চমকে আয়ানের দিকে ঘোরে। আয়ানের চোখে দুষ্টুমির হাসি। তানিশার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। আপনি সত্যি একটা অসভ্য। এসব কি ধরনের কথা? বউয়ের কাছে আবার সভ্য অসভ্য কি? তাড়াতাড়ি দাও, নইলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কেউ চলে আসবে আয়ান, প্লিজ যান। আসুক, আমি তো চুরি করছি না, নিজের পাওনা আদায় করছি। তানিশা এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। সে দ্রুত আয়ানের গালে একটা আলতো চুমু খেয়েই অন্যদিকে ঘুরে যায়। আয়ান হো হো করে হেসে ওঠে। এটাকে চুমু বলে? এটা তো মনে হলো মশা বসলো। যাই হোক, আজকের মতো ছেড়ে দিলাম, রাতে শুধু আসলে উসুল করে নেব। আয়ান হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তানিশা বুকের উপর হাত রেখে বড় বড় করে শ্বাস নেয়। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না সে এমন কিছু একটা করলো। ডাইনিং টেবিলে সবাই গোল হয়ে বসেছে। তানিশা ট্রে হাতে সবার সামনে চায়ের কাপ এগিয়ে দেয়। ও বৌমা, তোমার হাতের চা তো দেখি অমৃত। আমার নাতিটা দেখছি সত্যি ভাগ্য করে বউ পেয়েছে। দাদি, আপনি তো সব ব্যাপারে শুধু আয়নের ভাগ্য দেখেন। নদী যখন চা বানায় তখন তো বলেন চায়ে নাকি আদার গন্ধ বেশি। তুই আবার আমাদের চা নিয়ে কথা বলছিস ফাহিম? কাল থেকে তোর চা বানানো বন্ধ, তুই নিজে বানিয়ে খাবি। আরে আমি কি তোমার বদনাম করেছি নাকি? আমি তো দাদির পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি। ফাহিম, তুই সকাল সকাল আবার দাদির সাথে লাগতে শুরু করছিস। তানিশা,
তুমি কিন্তু দারুণ চা বানাও। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আয়ান, তুই আজ অফিসে যাবি না? 9টা তো বাজতে চললো। যাবো বাবা, এই তো তালিশার হাতের চা খেয়ে রেডি হতে যাচ্ছি। আয়ান ভাইয়া, তুমি কিন্তু কাল আপুকে নিয়ে বাহিরে ঘুরে এসেছো, আমাদের কাউকে নাওনি। এটা কিন্তু চিটিং। শম্পা, তুই কি সারা জীবন বোকা থাকবি? ওরা নতুন বিবাহিত কাপল, ওরা কি তোকে সাথে নিয়ে রোমান্স করতে যাবে? সুমাইয়ার কথায় টেবিলের সবাই হেসে ওঠে। তানিশা লজ্জায় মাথা নিচু করে রাখে। আয়ান চায়ের কাপে চুমুক দিয়ে শম্পার দিকে চোখ মারে। শুনেছিস তো শালিকা, এরপর থেকে আর কাবাব মে হাড্ডি হওয়ার চেষ্টা করবি না। নাস্তা শেষে আয়ান ঘরে ফিরে আসে অফিসের জন্য তৈরি হতে। তানিশাও তার পিছন পিছন ঘরে ঢোকে। আয়ান আলমারি খুলে শার্ট খুঁজছে। আপনি কোন শার্টটা পরবেন? আমি বের করে দিচ্ছি। ব্লু কালারের ওই শার্টটা দাও। আর শোনো, আমার ঘড়িটা কোথায় রেখেছি একটু দেখবে? ঘড়ি তো আপনার সাইডের টেবিলেই রাখা আছে। আপনি একদম নিজেদের জিনিস গুছিয়ে রাখতে পারেন না। আমি গুছিয়ে রাখলে তোমার বউ হওয়ার সার্থকতা কি রইল? তুমি গুছিয়ে দিবে, আমি এলোমেলো করব, এটাই তো নিয়ম। তানিশা আয়ানের হাতে ঘড়িটা পরিয়ে দেয়। আয়ান একদৃষ্টিতে তানিশার মুখের দিকে তাকিয়ে থাকে। তানিশার ভেজা চুলগুলো পিঠের উপর ছড়ানো। তানিশা, তুমি দিন দিন এত সুন্দর হচ্ছ কেন? আমি তো অফিসে গিয়েও কাজে মন বসাতে পারবো না। আপনি সব সময় শুধু অকারণেই প্রশংসা করেন। যান, এবার অফিসে যান, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, আজ সন্ধ্যায় আমি তাড়াতাড়ি ফিরবো, তুমি রেডি থেকো। কোথায় যাব আমরা? সেটা তো সারপ্রাইজ। তুমি শুধু আমার দেওয়া ওই লাল শাড়িটা পরে রেডি থাকবে। আয়ান অফিস চলে যাওয়ার পর তানিশা সারা বাড়ি ঘুরে ঘুরে শাশুড়ি আর ভাবিকে কাজের সাহায্য করে। দুপুরে রূপা ফোন করে। হ্যালো দোস্ত, কেমন চলছে তোর নতুন জীবন? জামাই কি আদর টাদর করছে নাকি সারাদিন শুধু জ্ঞান দেয়? তুই একটা পাগল রূপা। উনি খুব ভালো, আমাকে একদম নিজের মতো করে থাকতে দিচ্ছেন। যাক, শুনে শান্তি পেলাম। ভাইয়া মানুষ হিসেবে সত্যি অনেক জেন্টলম্যান। তুই কিন্তু এবার তোর পুরনো ভয়গুলো মন থেকে মুছে ফেল। ভাইয়াকে মন খুলে ভালোবাসতে শেখ। আমি চেষ্টা করছি রে রূপা। উনি আমাকে এত স্পেস দিচ্ছেন, এত সাপোর্ট করছেন, আমার মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয়। একদম এসব ফালতু কথা ভাববি না, তুই ডিজার্ভ করিস এই ভালোবাসাটা। আচ্ছা রাখছি, পরে কথা হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। তানিশা আয়ানের কথা মতো লাল শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ায়। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, খোলা চুলে তাকে সত্যি কোনো অপ্সরীর মতো লাগছে। ঠিক এমন সময় ঘরের দরজা খুলে আয়ান ঢোকে। তার হাতে একটা বড় শপিং ব্যাগ। ওয়াও, আমার চোখ তো ধাঁধিয়ে যাচ্ছে। তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করানোর প্ল্যান করেছো? আপনি এত বাড়িয়ে বলেন না, আমি তো একদম সাধারণভাবেই সেজেছি। এই সাধারণ সাজেই যদি এত অসাধারণ লাগে, তবে তো আমার কপালে শনি আছে। এই নাও, এটা তোমার জন্য এনেছি। আয়ান শপিং ব্যাগটা তানিশার হাতে দেয়। তানিশা ব্যাগটা খুলে দেখে ভেতরে একটা খুব সুন্দর ডায়মন্ডের লকেট। এটা এত দামি জিনিস আপনি কেন আনলেন? আমার বউকে আমি ডায়মন্ড দেবো না তো কি প্লাস্টিকের গয়না দেবো? এসো, আমি পরিয়ে দিচ্ছি। তানিশা ঘুরে দাঁড়ায়। আয়ান তানিশার ঘাড়ের কাছে চুলগুলো একপাশে সরিয়ে লকেটটা পরিয়ে দেয়। আয়ানের হাতের শীতল স্পর্শ তানিশার ঘাড়ে লাগতেই সে শিউরে ওঠে। আয়ান লকেটটা পরিয়ে দিয়ে পেছন থেকে তানিশার কোমরে হাত রেখে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তোমাকে আজ এত সুন্দর লাগছে যে বাইরে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে ইচ্ছে করেছে। আপনি বলেছিলেন সারপ্রাইজ আছে, এখন আবার বলছেন বাইরে যাবেন না। আপনি আসলেই খুব অলস। অলস? আচ্ছা, আজ দেখাচ্ছি কে অলস আর কে অ্যাক্টিভ। চলো, সবাই নিচে অপেক্ষা করছে। দুজনে নিচে নেমে দেখে পুরো পরিবার ড্রয়িং রুমে বসে আছে। ফাহিম একটা গিটার হাতে নিয়ে টুংটাং করছে। এই তো আমাদের হিরো আর হিরোইন চলে এসেছে। ভাইয়া, আজ কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না, আজ আমাদের ফ্যামিলি নাইট। হ্যাঁ ভাবি, আজ আমরা সবাই মিলে ছাদে বারবিকিউ করব আর গান গাইবো। ভাইয়া তোমায় বলেনি? না তো, উনি তো বললেন বাইরে নিয়ে যাবেন। আয়ান আর ওর সারপ্রাইজ, ও তো সবসময় আমাদের বোকা বানায়। চলো সবাই ছাদে যাই। করিম ভাই সব রেডি করে রেখেছে। ছাদের পরিবেশটা দারুণ। চারিদিকে ছোট ছোট টুনি লাইট জ্বলছে। একপাশে বারবিকিউ এর চুলায় আগুন জ্বলছে। সবাই মিলে গোল হয়ে বসেছে।
আয়ান, তোর বউকে একটু আমার পাশে বসতে দে। তুই তো সারাদিন বউকে আঁচলে বেঁধে রাখিস। দাদি, তুমি কিন্তু একদম ঠিক বলছো না। আমি তো সারাদিন অফিসেই থাকি। ফাহিম ভাইয়া, তুমি তো গিটার নিয়ে বসে আছো, একটা গান গাও না। আমার গলা তো তোরা জানিস, আমি গাইলে তো কাকু সব পালিয়ে যাবে। আয়ান ভাই খুব ভালো গায়। হ্যাঁ দেবর সাহেব, আজ তানিশার জন্য একটা গান তো আপনাকে গাইতেই হবে। সবাই আয়ানকে জোর করতে থাকে। আয়ান হাসতে হাসতে ফাহিমের কাছ থেকে গিটারটা নেয়। সে তানিশার চোখের দিকে তাকিয়ে জুবিন গর্গের একটা পুরনো রোমান্টিক গানের সুর তুলতে শুরু করে। মায়াবী রাতে তুমি আছো সাথে, আমার এই শূন্য হৃদয়ে প্রেম হয়ে তুমি এলে। আয়ানের ভরাট গলা আর গিটারের সুরে পুরো ছাদের পরিবেশটা একটা অদ্ভুত জাদুময় রূপ নেয়। তানিশা একদৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে থাকে। তার বুকের ভেতর একটা তীব্র ঢেউ আছড়ে পড়ছে। মানুষটা কত সহজে সবাইকে আপন করে নেয়, কত সহজে ভালোবাসতে জানে। আমার ছেলেটা কিন্তু সত্যিই খুব ভালো গায়, কারণ নজর যেন না লাগে। নজর আর কে দেবে? বৌমা তো চোখ দিয়েই ওকে গিলেছে। কামালের কথায় তানিশা লজ্জায় লাল হয়ে যায়। সবাই হো হো করে হেসে ওঠে। বারবিকিউ পার্টি শেষ করে সবাই যখন ঘরে ফেরে তখন রাত অনেক হয়েছে। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে লকেটটা খুলছিল। আয়ান পেছন থেকে এসে তানিশাকে জড়িয়ে ধরে। লকেটটা খুলেছো কেন? এটা তো তোমাকে সবসময় পরে থাকতে দিয়েছি। রাতে ঘুমানোর সময় গলায় লেগে থাকবে, অস্বস্তি হবে। আজ রাতে কোনো অস্বস্তি হবে না। আজ রাতটা শুধু তোমার আর আমার। আয়ান তানিশার ঘাড়ে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। তানিশার সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। সে চোখ বন্ধ করে ফেলে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। আয়ান, কেউ চলে আসবে। ঘরের দরজা লক করা, কেউ আসবে না। তুমি কি আমাকে ভয় পাচ্ছ তানিশা? না, আমি ভয় পাচ্ছি না, আমি শুধু। আয়ান তানিশাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তানিশার চোখে চোখ রাখে। সেই চোখে আজ কোনো ভয় নেই, আছে এক গভীর তৃষ্ণা, একটা সম্পূর্ণ নতুন অনুভূতি। তানিশা, আমি তোমার ভেতরের সব অন্ধকার মুছে দিতে চাই। আমি চাই তুমি আমার আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে যাও। তানিশা দুহাতে আয়ানের শার্টের কলার খামচে ধরে। সে নিজের পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আয়ান এক মুহূর্তের জন্যে থমকে যায়। সে আশা করেনি তানিশা নিজে থেকে এতটা এগোবে, কিন্তু পরক্ষণেই আয়ান তানিশার কোমর পেঁচিয়ে ধরে তাকে শূন্যে তুলে নেয় এবং বিছানার দিকে এগিয়ে যায়। তুমি তো দেখছি আমার চেয়ে বেশি রোমান্টিক হয়ে উঠছো তানিশা। আপনিই তো বলেছিলেন আমাকে রোমান্টিক হতে হবে, এখন ভয় পাচ্ছেন নাকি? আয়ান রহমান ভয় পেতে শিখেনি। আজ রাতে তুমি বুঝবে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। আয়ান তানিশাকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ে। ঘরের আলো নিভিয়ে শুধু একটা নীল রঙের ডিম লাইট জ্বালিয়ে দেয়। তানিশার লাল শাড়ির আঁচলটা খসে পড়ে মেঝেতে। আয়ানের উষ্ণ পরশে তানিশার অতীতের সব জমাট বাঁধা বরফ গলতে শুরু করে। তানিশা বুঝতে পারে ভালোবাসা মানে শুধু জোর করা নয়, ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস আর একটা সুন্দর সমর্পণ। রাতের নিস্তব্ধতায় দুটো শরীর আর দুটো মন এক নতুন গল্পের জন্ম দেয়, যেখানে কোনো ট্রমা নেই, কোনো আতঙ্ক নেই, আছে শুধু এক বিশুদ্ধ রোমান্স আর চরম উন্মাদনা। ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। আয়ান চোখ মেলে দেখলো তানিশা তার বুকের ওপর মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে। গত রাতের পর তানিশার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। আয়ান খুব সাবধানে তানিশার চুলে হাত বুলিয়ে দিল। তানিশা নড়ে চড়ে উঠে আয়ানকেও আরো শক্ত করে জড়িয়ে ধরল। বউ, সকাল হয়ে গেছে, এবার তো উঠতে হয়। আর একটু ঘুমাতে দিন না, আমার খুব ঘুম পাচ্ছে। আর একটু ঘুমালে তো সমস্যা। নিচে সবাই ভাববে আমরা রাতে ঘুমাইনি, অন্য কিছু করেছি। আয়ানের কথা শুনে তানিশা ধরপড় করে উঠে বসলো। লজ্জায় তার মুখটা লাল হয়ে গেল। সে চট করে কম্বলটা টেনে নিজের গলা পর্যন্ত ঢেকে নিল। আপনি একটা আস্ত অসভ্য, সকাল সকাল এসব কি বলছেন? আমি আবার কি বললাম? আমি তো সত্যি কথাই বললাম। তুমি কি চাও দাদি এসে দরজায় ধাক্কা দিক? দাদি ধাক্কা দেওয়ার আগে আপনি আমাকে ছাড়ুন, আমাকে ফ্রেশ হতে হবে। এত সহজে তো ছাড়া যাবে না। গত রাতের বিল তো এখনো মেটাওনি। কিসের বিল? আপনি কি হোটেল খুলে বসেছেন নাকি? হোটেলের চেয়েও বেশি সার্ভিস দিয়েছি কাল রাতে। এখন আমার সকালের কিস দাও, তারপর বাথরুমে যাও।
তানিশা খিলখিল করে হেসে উঠল। গত কয়েক মাসে এই প্রথম তানিশাকে এত মন খুলে হাসতে দেখলো আয়ান। তানিশার সামনে ঝুঁকে আয়ানের ঠোঁটে একটা গভীর চুমু খেলো। আয়ান তানিশাকে 2 হাতে জড়িয়ে ধরে তাকে আবার বিছানায় ফেলে দিল। বেশ কিছুক্ষণ পর তানিশা কোনো মতে আয়ানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাথরুমে দৌড় দিল। আয়ান বিছানায় শুয়ে হাসতে লাগলো। সকাল 8টায় ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। তানিশা একটা গাঢ় নীল শাড়ি পরে সবার খাবার বেড়ে দিচ্ছে। ও বৌমা, আজ তোমাকে এত সুন্দর লাগছে কেন গো? মুখটা একদম চাঁদের মতো জল জল করছে। দাদি, আপনি তো কিছু বুঝেন না। নতুন বিয়ের পর এমন গুলো আসাটা স্বাভাবিক, তাই না ভাইয়া? ফাহিম, তুই কিন্তু দিন দিন বেশি পেকে যাচ্ছিস। নিজের প্লেটের দিকে মন দে। ফাহিম একদম ঠিক বলেছে ভাইয়া। ভাবিকে আজ সত্যি অন্যরকম সুন্দর লাগছে। তানিশা, তুমি বসো এবার। মিতু বাকিটা দিচ্ছে, তুমি আয়ানের পাশে গিয়ে বসো। তানিশা মাথা নেড়ে আয়ানের পাশের চেয়ারটাই বসলো। আয়ান টেবিলের নিচ দিয়ে তানিশার হাতটা আলতো করে চেপে ধরলো। তানিশা চমকে উঠে আয়ানের দিকে তাকালো। আয়ানের চোখে দুষ্টুমি। তানিশা মা, রাতে ভালো ঘুম হয়েছিল তো? আয়ান তোকে জ্বালায়নি তো? মা, তুমি এমনভাবে বলছো যেন আমি একটা বাচ্চা ছেলে। আমি কেন ওকে জ্বালাতে যাব? তুই তো চিরকালই বচ্চাত। বৌমাকে না জ্বালালে কি তোর ভাত হজম হবে? বাবা একদম ঠিক বলছেন। আয়ান হচ্ছে এই বাড়ির সবচেয়ে বড় শয়তান। আয়ান ভাইয়া মোটেও শয়তান না। আয়ান ভাইয়া অনেক কিউট, তাই না তানিশা আপু? তানিশা কি উত্তর দেবে বুঝতে না পেরে শুধু একটু হাসলো। আয়ান টেবিলের নিচ দিয়ে তানিশার হাতে হালকা চিমটি কাটলো। তানিশা ব্যথায় আহ করে উঠতেই সবাই তার দিকে তাকালো। কি হলো বৌমা, কিছু হয়েছে? না দাদি, কিছু না, পায়ে একটু টান লেগেছিল। পায়ে টান লেগেছে নাকি টিমসি কেটেছে? আমরা কিন্তু সবই বুঝতে পারছি। তুই একটু চুপ করবি ফাহিম? খাওয়ার সময় এত বকবক করিস কেন? সবাই যখন হাসাহাসি করছে তখন আয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে ডক্টর হাসানের নাম। আয়ান একটু গম্ভীর হয়ে উঠে গেল। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলুন। আয়ান, তোকে একটা খবর দেওয়ার ছিল। কাল আনিসের মামলা রায় হবে। উকিল সাহেব জানালেন ওর যাবজ্জীবন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা তো খুব ভালো খবর আঙ্কেল। ওই জানোয়ারটার এর চেয়েও কঠিন শাস্তি হওয়া উচিত। তানিশাকে আমি এখনই কিছু জানাচ্ছি না, রায়টা হয়ে যাক তারপর ওকে বলবো। ঠিক আছে বাবা। তানিশা এখন কেমন আছে? ও আগের চেয়ে অনেক ভালো আছে আঙ্কেল। ওর ভেতরের ভয়টা একদম কেটে গেছে। শুনে খুব শান্তি পেলাম। তোরা সাবধানে থাকিস। আয়ান ফোন রেখে আবার টেবিলে এসে বসলো। তার মুখে একটা তৃপ্তির হাসি। তানিশা আয়ানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো ভালো কোনো খবর এসেছে। কার ফোন ছিল? অফিসের কোনো ভালো খবর আছে নাকি? অফিসের চেয়েও অনেক বড় ভালো খবর, তবে এখন বলবো না, সময় হলে জানাবো। কিরে আয়ান, ফাহিমের প্রমোশনের খবর তুই আগেই পেয়েছিস নাকি? আরে না ভাইয়া, একটু সাসপেন্স রাখছি। আচ্ছা, আমি আজ একটু তাড়াতাড়ি অফিসে যাব, একটা জরুরি মিটিং আছে। ঠিক আছে, সাবধানে যাস। আয়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হওয়ার সময় তানিশা দরজার কাছে এসে দাঁড়ালো। সাবধানে যাবেন, আর দুপুরে ঠিকমতো খাবেন কিন্তু। তুমি যদি সাথে করে গিয়ে খাইয়ে দিয়ে আসো তাহলে ঠিক মতো খেতে পারি। আপনি সব সময় শুধু মজা করেন, আমি সিরিয়াসলি বলছি। আচ্ছা বাবা, খাবো, কিন্তু তুমি আজ সারাদিন কি করবে? আমি রূপার সাথে একটু কথা বলবো, আর ভাবির সাথে মিলে দুপুরে রান্না করব। ঠিক আছে, আমার বউয়ের হাতে রান্না খাওয়ার জন্য তাড়াতাড়ি ফিরবো আজ। আয়ান তানিশার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। তানিশা বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। মানুষটাকে সে এতটা ভালোবাসতে শুরু করেছে যে আয়ানকে ছাড়া তার এক মুহূর্তও ভালো লাগে না। দুপুরে তানিশা রূপাকে ভিডিও কল দিল। হ্যালো রোমান্টিক বউ, কি খবর তোর? চেহারা তো দেখছি মাশাআল্লাহ চকচক করছে। তুই একদম চুপ করবি রূপা, তোর সব কথায় এত ইচড়ে পাকামি কেন? আরে বাবা, আমি তো সত্যি কথাই বলছি। আয়ন ভাইয়ের জাদুতে তুই তো একদম বদলে গেছিস। কাল রাতের খবর কি বল? তুই খুব খারাপ রূপা, আমি এসব নিয়ে তোর সাথে কথা বলবো না। আচ্ছা আচ্ছা, বলতে হবে না, আমি তো চোখ দেখেই সব বুঝতে পারছি। তুই আজ কি রান্না করছিস সেটা বল। উনি ইলিশ মাছ খুব পছন্দ করেন,
তাই ভাবলাম আজ সর্ষে ইলিশ আর পোলাও রান্না করব। বাহ, এই তো লাইনে এসেছিস। আয়ন ভাইয়াকে আজ একদম চমকে দিবি। একটা স্পেশাল ডিনার প্ল্যান কর, ছাদে ক্যান্ডেল লাইট ডিনার। ছাদে? কিন্তু বাড়ির সবাই কি ভাববে? ধুর বোকা, তোর শাশুড়ি আর ভাবি তো অনেক মডার্ন। তুই শুধু নদীর সাথে কথা বলে সব অ্যারেঞ্জ করে ফেল, ভাইয়া একদম ফিদা হয়ে যাবে। আচ্ছা, আমি নিজের সাথে কথা বলে দেখেছি। তুই সাজিদ ভাইকে নিয়ে কবে আসছিস? এই তো সামনের সপ্তাহে আসবো। তুই এখন রোমান্স নিয়ে ব্যস্ত থাক, রাখি দোস্ত। তানিশা ফোন রেখে নদীর ঘরে গেল। নদী তখন ল্যাপটপে কাজ করছিল। তানিশাকে দেখে নদী ল্যাপটপ বন্ধ করে দিল। আরে ভাবি, এসো এসো, কিছু বলবে? নদী, আমি একটা প্ল্যান করছিলাম, তুমি কি একটু হেল্প করবে? অবশ্য করব। ভাইয়ার জন্য কোনো রোমান্টিক সারপ্রাইজ নাকি? হ্যাঁ, আমি ভাবছিলাম আজ রাতে ছাদে তোমাদের ভাইয়ের জন্য একটা ক্যান্ডেল ডিনারের আয়োজন করব, কিন্তু দাদি বা মা যদি কিছু মনে করেন। মা দাদির কথা একদম ভেবো না, আমি সব ম্যানেজ করে দেব। তুমি শুধু রান্নার দিকে ফোকাস করো, আমি আর ফাহিম মিলে ছাদ ডেকোরেশন করে দিচ্ছি। সত্যি দাদি, তুমি অনেক ভালো। ভাইয়া তোমাকে এত ভালোবাসে, আমরা চাই তোমরা সব সময় এমনই সুখে থাকো। চলো কাজে লেগে পড়ি। তানিশা রান্নাঘরে গিয়ে মিতু আর সুমাইয়ার সাহায্যে রান্নার তোড়জোড় শুরু করলো। মিতু সর্ষে বাটছে আর সুমাইয়া পোলাওয়ের চাল ধুচ্ছে। তানিশা, তুমি কিন্তু আর সত্যি একটা দারুণ কাজ করছো। আয়ান এসব সারপ্রাইজ খুব পছন্দ করে। আমার খুব নার্ভাস লাগছে ভাবি, উনি যদি পছন্দ না করেন। পছন্দ না করার তো কোনো কারণ দেখছি না। তুমি শুধু লাল রঙের একটা শাড়ি পরে নিও, আয়ান লাল রং খুব ভালোবাসে। মিতু, তুই কিন্তু বেশি কথা বলছিস। সর্ষে বাটা শেষ হয়েছে তোর? এদিকে আয়ানের অফিসে নিলয় আর রিয়া এসেছে। রিয়া আয়ানের জন্য বাসা থেকে খাবার বানিয়ে এনেছে। দোস্ত, রিয়া তোর জন্য স্পেশাল বিরিয়ানি বানিয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। থ্যাঙ্কস রিয়া, কিন্তু আমি তো আজ দুপুরে খাবো না বলে ভেবেছিলাম। আমার বউ রাতে স্পেশাল কিছু রাঁধবে বলেছে। ও মা, তারিশা আপু রান্না করছে? তাহলে তো আমার বিরিয়ানি আপনার ভালো লাগবে না। আরে না না, তুই এত কষ্ট করে এনেছিস, আমি অবশ্যই খাবো। তানিশা তো এখনও রান্নায় খুব একটা এক্সপার্ট না, তবে ওর হাতের এক গ্লাস পানিও আমার কাছে অমৃত লাগে। বাইরে ভাই, তুই তো দেখছি পুরাপুরি মজলু হয়ে গিয়েছিস। অফিসে বসে বসেও বউয়ের জব করছিস। মজনু তো হবই, বউটা যে আমার একদম পরীর মতো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। নদী আর ফাহিম মিলে ছাদটাকে দারুণভাবে সাজিয়েছে। চারিদিকে মোমবাতি, গোলাপের পাপড়ি আর ছোট ছোট টুনি লাইট। ছাদের এক কোণে একটা ছোট টেবিল আর দুটো চেয়ার রাখা। তানিশা লাল রঙের একটা শাড়ি পরে তৈরি হয়ে ছাদে এলো। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। ভাবি, তোমাকে একদম সিনেমার নায়িকাদের মতো লাগছে। ভাইয়া তো আজ সত্যি হাঁটা করবে। ফাহিম, তুই একদম আজে বাজে কথা বলবি না। ভাবি, তুমি এখানে বসো। ভাইয়া কলিং বেল বাজালে আমি তাকে সোজা ছাদে পাঠিয়ে দেব। আমরা কেউ ডিস্টার্ব করব না। থ্যাংক ইউ নদী, তোমরা না থাকলে আমি এসব পারতাম না। ঠিক রাত 8টায় কলিং বেল বাজলো। আয়ান ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। দরজা খুলে দিল নদী। ওয়েলকাম ভাইয়া, সরাসরি ছাদে চলে যাও, তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। ছাদে কেন? তোরা আবার কি শুরু করলি? কোনো প্রশ্ন না, তুমি ফ্রেশ হয়ে সোজা ছাদে যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। আয়ান অবাক হয়ে দোতলায় নিজের ঘরে গেল। ঘরে তানিশা নেই। আয়ান ফ্রেশ হয়ে দ্রুত পায়ে ছাদে উঠে গেল। ছাদের দরজা খুলতেই আয়ান থমকে দাঁড়ালো। পুরো ছাদ মোমবাতির আলোয় মায়াবী হয়ে আছে, আর মাঝখানে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে তানিশা। বাতাসে তানিশার চুল উঠছে। আয়ান যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। তানিশা, এসব কি? কেমন সারপ্রাইজ দিলাম বলুন তো? আমি তো ভাবতেই পারছি না আমার সেই লাজুক ভীতু বউটা এত রোমান্টিক হয়ে গেল কবে থেকে। আপনি তো আমাকে রোমান্টিক বানালেন। আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে তানিশার মুখোমুখি দাঁড়ালো। সে 2 হাত দিয়ে তানিশার মুখটা আলতো করে ধরলো। তুমি জানো না তানিশা, তুমি আজ আমাকে কতটা খুশি করেছো। আমি সারা জীবন তোমার এই হাসি মুখটা দেখতে চাই। আমিও সারা জীবন আপনার বুকের এই ওমটুকু নিয়ে বেঁচে থাকতে চাই অয়ন।
আপনি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আয়ানের চোখে পানি টলটল করছে। আয়ান আর কিছু না বলে তানিশাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তানিশাও দুই হাতে আয়ানকে আঁকড়ে ধরল। চারপাশের মোমবাতিগুলো বাতাসে কাঁপছে, আর তার মাঝেই দুটো হৃদয় এক পরম শান্তিতে বিলীন হয়ে যাচ্ছে। সর্ষে ইলিশের ঘ্রাণ পাচ্ছি। তুমি নিজে রান্না করেছো? এখন চলুন, খেয়ে বলবেন কেমন হয়েছে। খাবার তো আমি খাবো, কিন্তু তার আগে আমার স্পেশাল স্টার্টার দরকার। স্টার্টার? আমি তো শুধু মেইন কোর্স রান্না করেছি, স্টার্টার তো বানাইনি। তুমি নিজেই তো আমার সবচেয়ে সুস্বাদু স্টার্টার। আয়ান তানিশার কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের কাছে টেনে নিল। তানিশা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আয়ান তানিশার ঠোঁটে তার ভালোবাসার মোহর এঁকে দিল। রাতের এই নিস্তব্ধতায় মোমবাতির স্নিগ্ধ আলোয় তানিশা প্রমাণ করে দিল সে আর অতীতের সেই ধর্ষিতা ভীতু মেয়েটি নেই। সে এখন আয়ানের এক পরিপূর্ণ ভীষণ রোম্যান্টিক আর ভালোবাসায় ভরপুর বউ। রাতের ক্যান্ডেল লাইট ডিনারের পর তানিশা আর আয়ানের সম্পর্কটা যেন আরো গভীর হয়ে উঠেছে। তানিশার মনের ভেতর লুকিয়ে থাকা সব সংকোচ আর ভয় পুরোপুরি কেটে গেছে। সকালবেলা নাস্তার টেবিলে আছে একটা উৎসব ভাব। ফাহিম একটা বড় প্যাকেট হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। এই যে দাদি, আপনার জন্য স্পেশাল মিষ্টি নিয়ে এসেছি। আজ কিন্তু আমাকে বকতে পারবেন না। তুই আবার অকারণে পয়সা নষ্ট করতে গেলি কেন? তোর তো কোনো কাজ নেই, শুধু শুধু টাকা ওড়াস। দাদি, তুমি ওকে এত বকছো কেন? ও তো ভালোবেসে এনেছে, আর আজ তো ওর প্রমোশন হয়েছে। তাই নাকি ফাহিম? এটা তো খুব ভালো খবর। কংগ্রাচুলেশন বাবা। থ্যাংক ইউ আঙ্কেল, এই প্রমোশনটা আমার খুব দরকার ছিল। দাদি তো আমাকে সারাদিন বেকার বলে খোটা দেয়। আমি কি সাদে খোটা দিই? তুই তো সারাদিন নদীর আঁচল ধরে বসে থাকিস। তা প্রমোশন যখন পেয়েছিস মিষ্টিটা দে। সবাই ফাহিমের কথা শুনে হাসতে শুরু করলো। তানিশা রান্নাঘর থেকে ট্রেতে করে সবার জন্য চা আর নাস্তা নিয়ে এলো। আয়ান তখনও নিচে নামেনি। তানিশা মা, আয়ান কোথায়? ও কি এখনো ঘুমাচ্ছে? না মা, উনি তো অনেক আগেই উঠেছেন, হয়তো বা বাথরুমে আছেন, আমি দেখছি। তানিশা দোতলায় যাওয়ার জন্য পা বাড়াতেই আয়ান সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নেমে এলো। আয়ানের চোখে মুখে একটা অদ্ভুত উত্তেজনা। সে সরাসরি তানিশার সামনে এসে দাঁড়ালো। বউ, তুমি আমাকে আজ স্পেশাল কিছু খাওয়াচ্ছ না কেন? আজ তো একটা বিশাল সেলিব্রেশনের দিন। নদীর বরকে পচাতে তোর আমাদের সবারই ভালো লাগে। ফাহিমের প্রমোশনের জন্য তো সেলিব্রেশন হবেই, কিন্তু আমার কাছে তার চেয়েও বড় একটা খবর আছে। কি খবর দেবর সাহেব? আপনার কি লটারি লেগেছে? লটারির চেয়েও বড় কিছু ভাবি। তানিশা, তুমি আমার সাথে একটু ড্রয়িং রুমে এসো। বাবা, তুমিও এসো। আয়ানের কথা শুনে সবাই একটু অবাক হলো। তানিশা আয়ানের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি। আয়ান তানিশার হাত ধরে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। কামাল সাহেবও তাদের পাশে বসলেন। কি ব্যাপার আয়ান, এত সাসপেন্স কেন? বাবা, আজ সকালে ডক্টর হাসান আঙ্কেল ফোন করেছিলেন। কোর্ট থেকে রায় চলে এসেছে। আয়ানের কথা শুনে তানিশার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। সে বুঝতে পারলো আয়ান কিসের কথা বলছে। তার হাত পা ঠান্ডা হতে শুরু করলো। আয়ান তানিশার ঠান্ডা হাতটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। তানিশা, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ওই জানোয়ারটা আর কোনোদিন তোমার ছায়াও মারাতে পারবে না। কি হয়েছে? আনিস আর ওর সাঙ্গপাঙ্গদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ওদের জামিনের সব আবেদন খারিজ হয়ে গেছে। ওরা আর কোনোদিন জেলের বাইরে আসতে পারবে না। খবরটা শুনে তানিশা স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। এই একটা খবরের জন্য সে মাসের পর মাস অপেক্ষা করেছে। যে মানুষটা তার জীবনটা তছনছ করে দিয়েছিল, আজ সে তার প্রাপ্য শাস্তি পেয়েছে। তানিশা আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। আহারে মা আমার, এতদিন ধরে মেয়েটা কত কষ্ট বুকে চেপে রেখেছিল। আজ থেকে তুই একদম মুক্ত মা। কাঁদিস না বৌমা, আমি আগেই বলেছিলাম ওপরওয়ালা সব দেখেন। পাপের শাস্তি এই দুনিয়াতে পেতে হয়। ভাবি, তুমি আর একটু মন খারাপ করবে না। আজ থেকে তোমার নতুন জীবন শুরু।
তানিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আয়ান তানিশাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরিবারের বাকি সদস্যরাও তানিশাকে ঘিরে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো। এই পরিবারটা সত্যিই তানিশাকে তাদের নিজেদের মেয়ের মতো আপন করে নিয়েছে। তানিশা, কেঁদো না, আজ তো আমাদের হাসার দিন। তুমি তো এখন বিজয়ী। আয়ান, আমি বিশ্বাসই করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন না তানিশা, এটা আমাদের বাস্তব। চলো আজ আমরা সবাই মিলে বাইরে গিয়ে লাঞ্চ করব। এই খুশি তো ঘরে বসে সেলিব্রেট করা যায় না। একদম ঠিক কথা। আজ দুপুরে রান্নাবান্না বন্ধ, সবাই তৈরি হয়ে নাও। দুপুরে সবাই মিলে একটা নামি দামি রেস্তোরাঁয় লাঞ্চ করতে গেল। সবার মুখে হাসি আর আনন্দ। তানিশা আজ সত্যিই নিজেকে খুব হালকা অনুভব করেছে। তার মনে হচ্ছে যেন একটা বিশাল বড় পাথর তার বুক থেকে নেমে গেছে। ভাইয়া, আজ কিন্তু বিল তুমি দেবে। তোমার বউয়ের এত বড় একটা টেনশন দূর হয়েছে। অবশ্যই আমি দেব। তুই তো শুধু ফ্রি খাওয়ার ধান্দায় থাকিস। ভাইয়া, তুই ওকে এত পচাস কেন? ও তো আজ নিজের প্রমোশনে ট্রিট দিতে চেয়েছিল। নদীর বরকে পচাতে তো আমাদের সবারই ভালো লাগে, তাই না সুমাইয়া? তোমরা সবাই মিলে ফাহিম ভাইকে পাগল করে দেবে। তানিশা, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো ভাবি, আমি তো শুধু আপনাদের সবার ভালোবাসা দেখে মুগ্ধ হচ্ছি। আপনারা সবাই মিলে আমাকে যে নতুন জীবন দিয়েছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করার তো একটা উপায় আছে। কি উপায়? আজ রাতে তোমাকে আবার আমাকে একটা কিস দিতে হবে, উইদাউট এনি ডিমান্ড। আয়ানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। তানিশা লজ্জায় লাল হয়ে আয়ানের ঘাড়ে একটা হালকা কেল বসিয়ে দিল। ওরে আয়ান, তুই তো একদম নির্লজ্জ হয়ে গেছিস সবার সামনে। এসব কি কথা? দাদি, বউ আমার, আমি সবার সামনে ওর কাছে রোমান্স দাবি করতে পারি? লাঞ্চ শেষ করে সবাই যখন বাসায় ফিরল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। তানিশা তার নিজের ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়ান পেছন থেকে এসে তানিশাকে জড়িয়ে ধরলো। তুমি কি এখনো কাঁদছো তানিশা? না, এগুলো তো খুশির জল। আপনি না থাকলে হয়তো আজ আমি এই দিনটা দেখতে পেতাম না। আমি তো শুধু তোমার পাশে ছিলাম। আসল লড়াইটা তো তুমি করেছো। তুমি অনেক সাহসী তানিশা। আপনার ভালোবাসা আমাকে সাহসী করেছে আয়ান। আপনি আমার সব অন্ধকার দূর করে দিয়েছেন। তানিশা আয়ানের দিকে ঘুরে দাঁড়ালো। সে আয়ানের চোখের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে আয়ানের গলা জড়িয়ে ধরলো। আয়ানের মুখে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। আমি আপনাকে খুব ভালোবাসি আয়ান, খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি আমার রোমান্টিক বউ। আয়ান তানিশার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আজকের এই চুম্বনে কোনো ভয় বা আড়ষ্টতা নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি আর ভালোবাসার পূর্ণতা। তানিশার অতীত আজ পুরোপুরি মুছে গেছে। সে এখন আয়ানের স্ত্রী, এই বাড়ির বউ এবং একজন সম্পূর্ণ সুখী নারী। সকালের স্নিগ্ধ হাওয়া জানালার পর্দা উড়িয়ে দিচ্ছে। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধছিল। আয়ান বিছানায় শুয়ে একদৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছে, তার চোখে মুগ্ধতা। বউ, তুমি কি জানো সকালবেলা তোমাকে দেখতে একদম কাঁচা সোনা লাগে। আমার তো অফিস যেতে ইচ্ছে করছে না আজ। আপনার তো কোনো দিনই অফিসে যেতে ইচ্ছে করে না। সারাদিন শুধু ফাঁকিবাজি আর রোম্যান্স করার ধান্দা। উঠুন এবার। উঠবো তো বটেই, কিন্তু একটা শর্ত আছে। আজ আমরা একসাথে গোসল করব। কি অসভ্য! একদম না। আপনি তাড়াতাড়ি বাথরুমে যান, আমি নিচে যাচ্ছি। মা ডাকছেন হয়তো। মা ডাকছেন না, তুমি ইচ্ছা করে পালাচ্ছ, কিন্তু আজ তোমাকে আমি ছাড়ছি না। আয়ান লাফ দিয়ে বিছানা থেকে উঠে তানিশার কোমর জড়িয়ে ধরে। তানিশা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আয়ানের শক্তির কাছে সে হার মানে। ছাড়ুন আয়ান, কেউ চলে আসবে। আমার ঘরে কে আসবে? আমি আমার লিগেল বউকে আদর করছি, এতে কারো কিছু বলার নেই। আপনি সত্যি একটা পাগল। আচ্ছা বাবা, ছাড়ুন। রাতে যা করার করবেন, এখন নিচে চলুন। প্রমিস, রাতে কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। হ্যাঁ বাবা, প্রমিস। এবার ছাড়ুন। আয়ান তানিশাকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে বাথরুমে ঢুকে যায়। তানিশা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে আজ বেশ তোড়জোড় চলছে। সন্ধ্যায় বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছে। ও মিতু, ড্রয়িং রুমের পর্দাগুলো পাল্টে দে, আর করিমকে বল বাজার থেকে তাজা ফুল নিয়ে আসতে। দাদি, আপনি এত হাইপার হচ্ছেন কেন? শুধু তো তানিশা ভাবির মা বাবা আর
ভাইয়ের কয়েকজন বন্ধু আসবে। তুই থাম তো মাহিম, তুই কি বুঝবি মেহমানদারির কদর? সারাদিন তো ল্যাপটপ নিয়ে বসে থাকিস। দাদি ঠিকই বলেছে। ফাহিম, তুই একদম কোনো কাজে হাত দিবি না। তুই ধরলে কাজ নষ্ট হয়। নদীর কথা আজ একদম বেদবাক্য। ফাহিম, তুই বরং সোফায় বসে থাক। তোমরা সবাই মিলে ফাহিম ভাইকে শুধু শুধু বকছো। উনি তো কাল থেকেই অনেক সাহায্য করছেন। ফাহিম ভাইয়া হচ্ছে আমাদের বাড়ির কিউট বয়, তাই না ফাহিম ভাইয়া? একদম ছাম্পাই আমাকে বোঝে। তোরা সবাই ছুটে। সবার হাসাহাসির মাঝেই তানিশা আর আয়ান নিচে নেমে আসে। সালমা আর কামাল সাহেব তখন ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিলেন। এই তো আয়ান আর তানিশা চলে এসছে। তানিশা মা, তুই আয়ানের পাশে বস, আজ কিন্তু অনেক কাজ। আয়ান, তোর শ্বশুর বাড়ির সবাই কখন আসবে রে? আর নিলয়রা? বাবা, নিলয় আর রিয়া তো সন্ধ্যার দিকে আসবে। আর তানিশার বাবা মাকে আমি করিম ভাইকে দিয়ে বিকেলে আনিয়ে নেব। বাবা, রূপার সাজিদ ভাইয়াও আসবে, কিন্তু আমি ওদের বলে দিয়েছি। খুব ভালো করছো মা, বাড়ি ভরা মানুষ থাকলেই আনন্দ দ্বিগুণ হয়। সারাদিন ধরে বাড়িতে রান্না বান্না আর সাজগোজের কাজ চলতে থাকে। তানিশা আজ নিজের হাতে পায়েস রান্না করেছে। বিকেলে করিমের গাড়িতে করে সফিক আর রিনা এসে পৌঁছান। তানিশা মা, কেমন আছিস? তোকে তো একদম রাজরানীর মতো লাগছে। আমি খুব ভালো আছি মা, তোমরা ভেতরে এসো। বেআই সাহেব কেমন আছেন? আয়ান বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। আরে আসুন আসুন শফিক সাহেব, কথা তো হবেই, আগে মিষ্টিমুখ করুন। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আনিস এখন জেলের ভাত খাচ্ছে, আর তানিশা এখন আমার স্ত্রী। শফিক সাহেব আয়ানের হাত দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আয়ান ওনাকে সান্ত্বনা দিয়ে সোফায় বসায়। একটু পরেই রূপা আর সাজিদ এসে হাজির হয়। কি রে রোমান্টিক বউ, তুই তো দেখি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছিস। আয়ন ভাইয়ের জাদুতে তো সব গ্লো তোর মুখে এসেই পড়ছে। তুই একদম চিন্তা করবি না রূপা, বাবা মা সামনে বসে আছে, আর তুই আজে বাজে কথা বলছিস। রূপাকে তো তুমি চেনোই তানিশা, ওর পেটে কথা হজম হয় না। আয়ন ভাই কোথায়? এই তো আমি। আসুন সাজিদ ভাই। রূপা, তুমি কিন্তু আমার বউকে বেশি খেপাবে না, ওর রাগ উঠলে সামলাতে আমার খবর হয়ে যায়। ভাইয়া, আপনি যে ওকে এত সহজে সামলে নিয়েছেন, এটাই তো অষ্টম আশ্চর্য। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো বাড়ি আলোয় সেজে ওঠে। নিলয় আর রিয়াও এসে গেছে। ডক্টর হাসান একটু পরেই ঢুকলেন। কামাল, বাড়ি তো একদম উৎসবের মতো সাজিয়েছো, ব্যাপার কি? আসুন ডক্টর সাহেব, আজ তো খুশির দিন। ফাইমের প্রমোশন হয়েছে, আর আমাদের তানিশা মায়ের জীবনে সবচেয়ে বড় বিপদ কেটে গেছে। হ্যাঁ, খবরটা শুনে আমি খুব খুশি হয়েছি। তানিশা মা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি আঙ্কেল, আপনার সব উপদেশের জন্য অনেক ধন্যবাদ। আমার কোনো কৃতিত্ব নেই মা, যা করেছে তোমার ওই পাগল স্বামী আর ওই সুন্দর পরিবারটা করেছে। আঙ্কেল একদম ঠিক বলেছেন, আয়ানের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তানিশা আপু, আপনাকে আজ লাল শাড়িতে দারুণ লাগছে। ভাইয়ার চোখ তো আপনার দিক থেকে সরছেই না। রিয়া, তুই কিন্তু আমাকে নিয়ে বেশি মজা করছিস, নিজের বরের দিকে খেয়াল রাখ। ডাইনিং টেবিলে বিশাল আয়োজন, সবাই একসাথে খেতে বসেছে। এত বড় টেবিলটাও আজ ছোট মনে হচ্ছে। ও বিআই সাহেব, আপনার মেয়ে কিন্তু খুব ভালো পায়েস রাঁধতে শিখেছে, আজ নিজে হাতে রেঁধেছে। আপনাদের ভালোবাসায় ও সব শিখতে পেরেছে। আমরা ওর জন্য খুব দুশ্চিন্তায় ছিলাম। আয়ান বাবা, তুমি আমাদের তানিশাকে নতুন জীবন দিয়েছো। আল্লাহ তোমার ভালো করুক। মা, আপনারা আমাকে পর করে দিচ্ছেন। তানিশা শুধু আপনার মেয়ে না, ও আমার জীবনের অর্ধেক অংশ। ওকে ভালো রাখা আমার দায়িত্ব। আয়নার মতো ছেলে কিন্তু হাজারে একটা হয়, তবে ও অনেক বজ্জাত, এটা মানতেই হবে। আপনিও কিন্তু কম যান না। ভাইয়ের বদনাম করা ছাড়া আপনার কোনো কাজ নেই। আমি কিন্তু আয়ন ভাইয়ার দলেই আছি। ভাইয়া সবচেয়ে বেস্ট। আর আমি কি তবে সবচেয়ে খারাপ? তুই খারাপ হবি কেন? তুই তো আমাদের বিনোদন মন্ত্রী। সবার হাসিতে ডাইনিং রুমটা গম গম করে ওঠে। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকে। তানিশার সুযোগ বুঝে আয়ানকে ইশারা করে ছাদে ডাকে। আয়ান সবার চোখ এড়িয়ে ছাদে চলে আসে। কি ব্যাপার ম্যাডাম, এত মানুষের মাঝে আমাকে একা ছাদে ডাকলেন কেন? কেন ডাকতে পারি না? আমার কি আপনাকে একা কাছে পেতে ইচ্ছে করে না? ওরে বাবা, আমার বউ তো দেখি আজ খুব সাহসী হয়ে গেছে।
তা কি এমন গোপন কথা? গোপন কথা না, আমি শুধু আপনাকে থ্যাংক ইউ বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ কিসের জন্য? এই সুন্দর পরিবারটার জন্য, আমাকে এত সম্মান দেওয়ার জন্য, আমার অতীতকে ভুলে আমাকে এত ভালোবাসার জন্য। তানিশা, তুমি আমার জীবনে এসে আমার জীবনটা পূর্ণ করে দিয়েছো। আমি তো তোমার কাছে ঋণী। তানিশা এগিয়ে এসে আয়ানের বুকের ওপর মাথা রাখে। আয়ান তানিশার পিঠে হাত বুলিয়ে দেয়। রাতের হালকা বাতাসে তানিশার শাড়ির আঁচল উড়ছে। আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না আয়ান, আপনি আমার পৃথিবী। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না তানিশা, তুমি আমার সবটুকু জুড়ে আছো। আয়ান, আমার একটা কথা রাখবেন? কি কথা? তুমি যা চাইবে আমি তাই রাখবো। আমি চাই আমাদের একটা ছোট্ট আয়ান বা ছোট্ট তানিশা আসুক, যে এই বাড়িটাকে আরো আনন্দে ভরিয়ে দেবে। আয়ান চমকে ওঠে। তানিশার মুখের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। এই কথাটা শোনার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করেছিল, কিন্তু নিজে থেকে কখনো কোনো চাপ দেয়নি। তানিশা, তুমি কি সত্যিই চাইছো? তুমি কি প্রস্তুত? আমি সম্পূর্ণ প্রস্তুত আয়ান। আপনার ভালোবাসায় আমার সব ক্ষত মুছে গেছে। আমি এখন একজন পরিপূর্ণ মা হতে চাই। আয়ান খুশিতে তানিশাকে শূন্যে তুলে নেয়। সে তানিশাকে গোল করে ঘোরাতে থাকে। তানিশা খিলখিল করে হাসতে থাকে। তানিশা, তুমি আজ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দিলে। আমি তোমাকে এত 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 ভালোবাসি যে ভাষায় বোঝাতে পারবো না। নামান আমাকে, মাথা ঘুরছে, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, আর দেখলেও আমার কিছু যায় আসে না। তুমি আমার বউ, আমি তোমাকে যা খুশি তাই করব। আয়ান তানিশাকে নামিয়ে তার ঠোঁটে একটা দীর্ঘ আবেগপূর্ণ চুম্বন এঁকে দেয়। তানিশাও দুই হাতে আয়ানের গলা জড়িয়ে ধরে সেই চুম্বনে সাড়া দেয়। তাদের এই গভীর ভালোবাসার সাক্ষী হয়ে থাকে রাতের আকাশ আর মিটিমিটি চলতে থাকা তারারা। অতীত আজ শুধুই একটা দুঃস্বপ্ন যা চিরকালের জন্য মুছে গেছে। তানিশা এখন আর সেই ভীত ট্রমাটাইজড মেয়েটি নেই। সে এখন আয়ানের গর্বিত স্ত্রী, এই বিশাল পরিবারের আদরের বউ এবং অচিরেই হতে যাওয়া একজন মা। এভাবেই একটা গভীর অন্ধকারের পর আয়ানের হাত ধরে তানিশার জীবনে নেমে আসে এক চিরস্থায়ী ভোরের আলো। মেহমানরা সবাই চলে যাওয়ার পর বাড়িটা আবার শান্ত হয়ে এসেছে। রাত তখন প্রায় 2টো। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভারী শাড়ি আর গয়নাগুলো খুলছিল। আয়ান দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে ধীরে ধীরে ধীর পায়ে তানিশার পিছনে এসে দাঁড়ালো। আয়ানের চোখে আজ অন্যরকম একটা নেশা। সে পেছন থেকে তানিশার খোলা পিঠে আলতো করে নিচের মুখটা ঘষল। আয়ান, কি করছেন? আমার খুব সুরসুরি লাগছে। আজ রাতে তোমাকে সুরসুরি দেওয়াই আমার প্রধান কাজ। তুমি ছাদে আমাকে একটা প্রমিস করেছিলে, মনে আছে? প্রমিস? আমি তো কোনো প্রমিস করিনি। মিথ্যা কথা বললে কিন্তু শাস্তি দ্বিগুণ হয়ে যাবে। তুমি বলেছিলে আজ রাতে তুমি আমার সব কথা শুনবে। তানিশা আয়ানের দিকে ঘুরে দাঁড়ায়, তার ঠোঁটের কোণে একটা দুষ্টুমি ভরা হাসি। আয়ান তানিশার দুই কাঁধ শক্ত করে ধরে নিজের দিকে টেনে নেয়। তানিশা দুই হাত দিয়ে আয়ানের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করে। আমি তো কোনো মিথ্যা বলিনি। আমি আপনার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তার আগে আপনাকেও আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আমাকে একটা গান শোনাতে হবে। ছাদের ওই জুবিন গার্গের গানটা না, নতুন কোনো রোমান্টিক গান। এই মাঝরাতে আমি গান গাইলে তো দাদি আর ফাহিম লাঠি নিয়ে তেড়ে আসবে। আমি কিছু জানি না, গান না শোনালে আজ রাতে আপনি সোফায় ঘুমাবেন। আয়ান মুচকি হেসে তানিশাকে পাঁচা কোলা করে তুলে নেয় কোলে এবং বিছানায় এনে শুইয়ে দেয়। সে তানিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে গান ধরতে শুরু করে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের। আয়ানের ভরাট আর মোহনীয় গলায় গানটা শুনে তানিশার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে আয়ানের গলা জড়িয়ে ধরে তাকে নিজের বুকের ওপর টেনে নেয়। নীল ড্রিম লাইটের আলোয় দুটো শরীর যেন এক হয়ে মিশে যায়। আয়ানের উষ্ণ নিঃশ্বাস তানিশার ঘাড়ে, গলায় আর ঠোঁটে এক অদ্ভুত শিহরণ জাগায়। দীর্ঘ রাতের এই একান্ত মুহূর্তগুলোতে তানিশা নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেয় আয়ানের ভালোবাসার কাছে। সেখানে কোনো জোর নেই, কোনো ভয় নেই, আছে শুধু এক তীব্র আকাঙ্ক্ষার একে অপরের পরিপূরক হয়ে ওঠার গল্প। পরের দিন সকালে ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। তানিশার চোখে মুখে একটা অন্যরকম স্নিগ্ধতা। আয়ান এসে তানিশার পাশের চেয়ারটাই বসলো। ও আয়ান, তোর চোখ মুখে এত বসা কেন রে? রাতে ঘুমোসনি নাকি? দাদি, আপনি তো একদম টিপ লাইট। নতুন বউ ঘরে থাকলে কি আর রাতে কেউ ঘুমায়? ফাহিম, তুই কিন্তু দিন দিন খুব অসভ্য হয়ে যাচ্ছিস। দাদির সামনে এসব কি বলছিস? নদীর বর তো এমনই হবে। তবে আয়ানের চেহারা দেখে মনে হচ্ছে ওর উপর দিয়ে
কাল বৈশাখী ঝড় বয়ে গেছে। আপনারা সবাই মিলে সকালে আবার শুরু করলেন। তানিশা, তুমি এদের কথায় একদম কান দেবে না। আপনারা সবাই আমাকে নিয়ে এত ব্যস্ত কেন? আমার চেহারা বসা কারণ আমি একটা জরুরি সিদ্ধান্ত নিয়ে ভাবছিলাম। কি সিদ্ধান্ত রে বাবা? অফিসে কোনো সমস্যা? না বাবা, সমস্যা অফিসে না, সমস্যা এই বাড়িতে। আমি ভাবছি এই বাড়ির লোক সংখ্যা বাড়ানো দরকার। আয়ানের কথা শুনে সবাই খাওয়া থামিয়ে আয়ানের দিকে তাকায়। তানিশা লজ্জায় একদম লাল হয়ে মাথা নিচু করে ফেলে। সে বুঝতে পারছে আয়ান কি বলতে চাইছে। লোক সংখ্যা বাড়ানো মানে? তুই কি বলতে চাইছিস আয়ান? মা, তুমি যদি হতে চলেছ খুব শিগগিরই, মানে আমরা প্ল্যান করছি আর কি। আয়ানের কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে সবার। এরপরই পুরো ডাইনিং রুম খুশির চিৎকারে ফেটে পড়ে। সালমা ছুটে এসে তানিশাকে জড়িয়ে ধরেন। আলহামদুলিল্লাহ, আমার নাতির ঘরে নতুন মেহমান আসছে। ওরে মিটু, আজ পাড়ায় মিষ্টি বিতরণের ব্যবস্থা কর। ভাইয়া, তুমি দেখছি চুপি চুপি বিরাট ছক্কা হাঁকিয়ে দিয়েছো। কংগ্রাচুলেশন। ভাবি, আমি তো পিসি হতে চলেছি। আমার এত আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। মা, উনি তো শুধু বলেছেন আমরা প্ল্যান করছি, এখনো তো কিছু হয়নি। আপনারা এখনই এত পাগল হয়ে যাচ্ছেন কেন? প্ল্যান যখন করেছিস তখন হতে আর কতক্ষণ মা? আমাদের এই শূন্য বাড়িটা এবারে সত্যি সত্যি পূর্ণ হবে। এভাবেই খুশির জোয়ারে ভেসে কেটে যায় আরো কয়েকটা মাস। গল্পের টাইমলাইন এখন 1 বছর পর। তানিশা 8 মাসের অন্তঃসত্ত্বা। ওর পেটটা বেশ বড় হয়েছে। সারা বাড়ি যেন ওকে মাথায় করে রাখে। তবে সবচেয়ে বেশি পাগল হয়ে গেছে আয়ান। সে তানিশাকে যেন মাটিতে পায়ে ফেলতে দেয় না। তানিশা, তুমি আবার সিঁড়ি দিয়ে নিচে নামছো কেন? আমি তোমাকে বলিনি কোনো দরকার হলে আমাকে ডাকতে? আয়ান, আপনি বেশি করছেন। ডাক্তার বলেছেন আমাকে একটু হাঁটাহাঁটি করতে হবে। সারাদিন ঘরে বসে থাকলে আমার দম বন্ধ লাগে। হাঁটাহাঁটি করবে তো আমার সাথে? করবে? তুমি একা একা সিঁড়ি দিয়ে নামবে আর পা পিছলে পড়ে যাবে, এটা আমি হতে দিব না। আয়ান তানিশার হাত ধরে খুব সাবধানে তাকে নিচে নামিয়ে আনে। ড্রয়িং রুমে দাদি সালমা আর সুমাইয়া বসে টিভি দেখছিল। ও আয়ান, তুই বৌমাকে এত সাবধানে ধরছিস কেন? ও কি কাচের পুতুল নাকি? আমরা তো এককালে 10টা করে বাচ্চা পেটে নিয়ে কাটতে ছিঁড়েছি। দাদি, তোমাদের যুগ আর এই যুগ এক নয়। আমার বউ এমনিতেই খুব ডেলিকেট, তার উপর ওর পেটে আমার বাচ্চা। আমি কোনো রিস্ক নিতে চাই না। দেবর সাহেব যা শুরু করেছেন, বাচ্চার জন্মের পর তো মনে হয় উনি অফিস যাওয়াই ছেড়ে দেবেন। ভাবি, আপনি একটু ওনাকে বোঝান না। আমাকে একটু একা ছাড়তে চান না। আমার নিজেরই মাঝে মাঝে অস্বস্তি হয়। আয়ান, বড় মা ঠিকই বলেছে, তুই ওকে একটু স্পেস দে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তানিশা, তুমি সোফায় বসে থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আয়ান নিজের ঘরে চলে যায়। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বাজে। মিতু দরজা খুলতেই ফাহিম আর নদী হুড়মুড় করে ভেতরে ঢোকে। ফাহিমের হাতে দুটো বিশাল বড় শপিং ব্যাগ। ভাবি দেখো, আমরা তোমার আর বাবুর জন্য কি এনেছি। আমরা তো কোমায় ভেঙে গেলাম এই ব্যাগগুলো টানতে টানতে। এত কিছু আনার কি দরকার ছিল নদী? ওর বাবা তো এমনিতেই সারা ঘর খেলনা আর জামা কাপড় দিয়ে ভরিয়ে ফেলেছে। ওর বাবা আনবে ওর বাবার টাকায়, আমরা আনবো পিসির টাকায়। তুমি ব্যাগগুলো খুলে দেখো। তানিশা ব্যাগ খুলে দেখে বাচ্চাদের ছোট ছোট জামা, জুতো, ডাইপার থেকে শুরু করে একটা ছোট্ট রূপোর ঝুনঝুনি। এসব দেখে তানিশার চোখে পানি চলে আসে। তোরা এত ভালোবাসিস আমাকে? আমার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো আগের জন্মে অনেক পুণ্য করেছিলাম। আরে ভাবি, তুমি কাঁদছো কেন? প্রেগনেন্ট অবস্থায় কাঁদলে কিন্তু বাচ্চার মন খারাপ হয়ে যায়। এই নাও, এই চকলেট খাও। ফাহিমের কথা শুনে সবাই হেসে ওঠে। আয়ান ঠিক তখনই নিচে নেমে আসে। কি রে ফাহিম, তুই আবার আমার বউকে জ্ঞান দেওয়া শুরু করেছিস? ভাইয়া, তুমি আসো। তোমার বউ তো সেন্টিমেন্টাল হয়ে কাঁদছে, তুমি একটু সামলাও। আয়ান তানিশার পাশে বসে তার চোখের পানি মুছে দেয়। রাতের বেলা ঘড়িতে তখন রাত 2:30। তানিশা হঠাৎ করে আয়ানকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে। আয়ান, এই আয়ান, শুনছেন? কি রয়েছে তানিশা? ব্যথা উঠেছে? পানি ভেঙেছে? চলো চলো হাসপাতালে যাই।
আয়ান ধরপড় করে উঠে লাফ দিয়ে খাট থেকে নিচে নেমে গাড়ির চাবি খুঁজতে শুরু করে। তানিশা আয়ানের কাণ্ড দেখে খিলখিল করে হাসতে থাকে। আরে পাগল, হসপিটালে কেন যাব? আমার তো ব্যথা ওঠেনি। তাহলে এত রাতে ডাকলে কেন? আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। আমার না খুব তেঁতুল খেতে ইচ্ছে করছে, একদম কচি তেঁতুল, সাথে একটু কাঁচামরিচ আর লবণ। হোয়াট? রাত 2:30টার সময় আমি এখন কচি তেঁতুল কোথায় পাবো? তুই কি পাগল হয়ে গেলে? আমি কিছু জানি না, আমার বাবু খেতে চাইছে। আপনি না খাওয়ালে আমি কাল সকালে বাবাকে ফোন করে বলবো আপনি আমাকে খেতে দেন না। আচ্ছা বাবা, ব্ল্যাকমেল করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আয়ান মুখ গোমড়া করে নিচে নেমে যায়। ফ্রিজ ঘেটে এসে কিছুটা পুরনো তেঁতুল আর কাঁচা মরিচ খুঁজে পায়। তাই দিয়েই সে একটা চাটনি বানিয়ে তানিশাকে এনে দেয়। তানিশা খুব আয়েশ করে সেটা খায় আর আয়ান বসে বসে বউয়ের কাণ্ড দেখে হাসে। দিন গড়িয়ে যায়। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এসে পৌঁছয়। তানিশার লেবার পেইন শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ওটির বাইরে পুরো পরিবার উদ্বিগ্ন হয়ে বসে আছে। আয়ান তো পায়চারি করতে করতে পুরো করিডোর মেপে ফেলছে। আয়ান, তুই একটু শান্ত হয়ে বস বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা, ওর খুব কষ্ট হচ্ছে, আমি ওর চিৎকার শুনতে পাচ্ছি। আমার আর বাচ্চা চাই না বাবা, আমার তানিশাকে সুস্থ করে এনে দাও। আয়ান, তুই তো একদম বাচ্চা ছেলের মতো করছিস। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তানিশা অনেক স্ট্রং মেয়ে, তুমি একটু ধৈর্য ধরো। ঘণ্টাখানিক পর ওটির ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। আয়ান থমকে দাঁড়ায়, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। একটু পর নার্স বেরিয়ে আসে। কংগ্রাচুলেশনস, আপনাদের একটা খুব ফুটফুটে মেয়ে হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। খবরটা শোনার সাথে সাথে পুরো পরিবার আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। ফাহিম তো খুশিতে কেঁদেই ফেলে। আয়ান ছুটে ওটির ভেতরে ঢুকে যায়। তানিশা খুব ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। তার পাশে একটা তোয়ালেতে মোড়ানো ছোট একটা লাল টুকটুকে পড়ি। আয়ান তানিশার কপালে একটা দীর্ঘ চুমু খায়। থ্যাংক ইউ তানিশা, আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখটা দেওয়ার জন্য। বাবুকে একটু কোলে নিন আয়ান, দেখুন ওর নাকটা একদম আপনার মতো হয়েছে। আয়ান খুব সাবধানে কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। তার মনে হচ্ছে সে যেন পৃথিবীর পুরো রাজত্বটা হাতে পেয়েছে। তানিশা একদৃষ্টিতে বাপ মেয়ের এই দৃশ্যটা দেখছে। আয়ান, আমাদের মেয়ের নাম কি রাখবেন ভেবেছেন? ভেবেছি ওর নাম হবে আলো, কারণ তুমি আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছিলে আর ও আমাদের দুজনের জীবনটাকে আরও আলোকিত করে দিল। তানিশা মুচকি হাসে। আয়ান বাচ্চাটাকে এক হাতে কোলে নিয়ে অন্য হাতে তানিশার হাতটা শক্ত করে ধরে। হাসপাতালের কেবিনে তখন জানালা দিয়ে ভোরের প্রথম সূর্যের আলো এসে পড়েছে। সেই আলোয় আয়ান, তানিশার ছোট্ট আলো তিনজনকে একটা পারফেক্ট সুখী পরিবারের মতো লাগছে। অতীতের সব ট্রমা, সব কষ্ট, সব অন্ধকার আর চিরদিনের জন্য মুছে গেছে। তানিশা প্রমাণ করেছে ভালোবাসার বিশ্বাস থাকলে যে কোনো ঝড় সামলে নিয়ে জীবনে আবার নতুন করে বাঁচা যায়। একজন ধর্ষিতা মেয়ে থেকে শুরু হওয়া তার এই যাত্রা শেষ হয়েছে একজন ভীষণ রোমান্টিক স্ত্রী এবং একজন গর্বিত মা হওয়ার মধ্য দিয়ে।